হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের দ্বিতীয় নম্বর যে কবিতাটা তোমাদের রয়েছে, অর্থাৎ ইউলিসিস। এই ইউলিসিস যিনি লিখেছেন তার নাম হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। এই আলফ্রেড লর্ড টেনিসন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1809 সালে 1809 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1892 সালে। এই আলফ্রেড লর্ড টেনিসন তিনি মানে পোয়েটদের তো বিভিন্ন রকম এরা থাকে, তো এই আলফ্রেড লর্ড টেনিসন তিনি কিন্তু ভিক্টোরিয়ান মানে পিরিয়ডের কবি, অর্থাৎ ভিক্টোরিয়ার যে শাসনকাল ছিল সেই টাইমে তিনি কিন্তু লেখালেখি করতেন। এই যে পুরো নামটা এটা দেখছেন, অ্যাকচুয়ালি আলফ্রেড যে এটা আর টেনিসন এইটা হচ্ছে তার সারনেম, এটা হচ্ছে তার নেম, এবং এই লর্ডটা হচ্ছে তার উপাধি, সেই জন্য এখানে কি আছে একটা কমা দেওয়া আছে। এবার আমাদের ইউলিসিস পড়ার আগে এর একটু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিতে হবে, তাই না? ইউলিসিস পড়ার আগে আমাদের জানতে হবে যে এই লর্ড টেনিসন যে এই যে ইউলিসিস নামে যে কবিতাটা তিনি লিখেছেন, তা কোথা থেকে তিনি ইন্সপায়ার হয়ে তিনি এটা লিখেছেন। তার আগে মনে রাখতে হবে যে আমাদের যে হোমারের যে দুটো মহাকাব্য আছে, ঠিক আছে, কার লেখা? হোমার্স এপিক মহাকাব্যকে কি বলে? এপিক। তো হোমারের দুটো মহাকাব্য রয়েছে, একটা হচ্ছে ইলিয়াড আর আরেকটা হচ্ছে ওডিসি। এই ইলিয়াড এবং ওডিসি যে দুটো মহাকাব্য রয়েছে, তো ওডিসির যে এখানে যে এই দুটো মহাকাব্যের যে মেন যে ক্যারেক্টার, ঠিক আছে, তার নাম হচ্ছে ওডিসিয়াস। তার নাম কি? ওডিসিয়াস। ওডিসিয়াস। এই ওডিসিয়াসেরই ল্যাটিন যে নাম, তার ল্যাটিন নেমই হচ্ছে তোমার ইউলিসিস। তাহলে কি এই ওডিসিয়াসের কিন্তু ল্যাটিন নাম হচ্ছে কিন্তু ইউলিসিস। এই ইলিয়াড যখন তোমার এই হোমার এই ইলিয়াডে তিনি এই যে ওডিসিয়াস বা আমাদের কনফিউশন এড়ানোর জন্য আমরা তার ল্যাটিন নাম ইউলিসিসটাই ব্যবহার করব। তো এখানে যখন বর্ণনা করা আছে, তো এই ইলিয়াডে অর্থাৎ এই ইউলিসিস হচ্ছে একজন তোমার বীর যোদ্ধা এবং তিনি ইথাকা প্রদেশের তিনি একজন সম্ভ্রান্ত একটা রাজা। এবং এই ইলিয়াডের যে ওডিসি অর্থাৎ ইলিয়াডের যে ইউলিসিস, এখানে ইলিয়াডে তিনি হোমার বর্ণনা করেছেন যে ট্রয়ের সঙ্গে গ্রিকদের যে যুদ্ধ হয়, ঠিক আছে, যে ট্রয়ের সাথে গ্রিকের যুদ্ধের দীর্ঘ 10 বছর যুদ্ধ হওয়ার পরে তার কিন্তু ওই ট্রয় থেকে ঘরে ফিরে আসার কাহিনী। কার কাহিনী? ইউলিসিস। এবং এই ইউলিসিস যখন ঘরে ফিরে আসে এবং কিভাবে তার দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে তিনি ঘরে ফিরে আসে সেটাও কিন্তু এখানে বর্ণনা করা আছে। কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল? ট্রয়দের সাথে এই গ্রিকদের যুদ্ধ হয়েছিল। কেন যুদ্ধ হয়েছিল? কারণ ট্রয়ের যে রাজকুমার অর্থাৎ যার নাম হচ্ছে প্যারিস, সে কিন্তু এই তোমার গ্রিকদের যে রাজা স্পার্টা, অর্থাৎ স্পার্টার যে রাজা তার নাম হচ্ছে মেনেলসের যে ওয়াইফ হেলেনকে কিন্তু এই প্যারিস কিন্তু নিয়ে চলে যায়। তো সুতরাং ওই ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গ্রিকরা। তো দীর্ঘ 10 বছর ধরে কিন্তু যুদ্ধ চলে, কিন্তু কোন রকম সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করতে পারে না। অবশেষে কিন্তু এই তোমার এই ওডিসিয়াস বা ইউলিসিসের পরামর্শ বা বুদ্ধিমত্তায় তারা কিন্তু একটা ঘোড়া তৈরি করে, ঠিক আছে, এবং বিশাল একটা ঘোড়া তৈরি করে তার মধ্যে সব সৈন্য ঢুকে এবং তারা কিন্তু চলে যায়। এবং ট্রয়রা মনে করে কি যে গ্রিকরা হয়তো তাদের ছেড়ে তাদের এই যুদ্ধে মানে বিরক্ত হয়ে তারা হয়তো জয়লাভ করতে পারছে না করে চলে গেছে। তো তারা এই ট্রয়রা কিন্তু সেই ঘোড়াটাকে কিন্তু তাদের দুর্গের ভিতরে তখন কিন্তু নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু সৈন্যগুলো বার হয়ে কিন্তু ট্রয়দেরকে মারে, ঠিক আছে, যেটাকে ট্রোজেন হর্স, ঠিক আছে। এই নিয়ে একটা খুব সুন্দর একটা সিনেমা মানে হলিউড মুভিও আছে যার নাম হচ্ছে ট্রয়, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে আরো কমপ্লিটলি ইলিয়াডের এই ব্যাপারটা বোঝা যাবে। তো এটা গেল তোমার ইলিয়াড, বোঝা গেল। তাহলে ইলিয়াডের কাহিনী হচ্ছে কি যে এই ওডিসিয়াস বা ইউলিসিসের ঘরে ফেরার কাহিনী।
যে ওডিসিয়াস বা ইউলিসিস কিন্তু সুখে কিন্তু তার জীবনযাপন বাকি জীবনটা করতে চায়, যেমন জীবনযাপন করতে চায়। কিন্তু আমাদের এই যে টেনিসনের যে ইউলিসিস, কিন্তু সে কিন্তু তা নয়, কিন্তু সে অ্যাজ এ কিং হিসাবে সে তো তার খ্যাতি সম্পন্ন সবই তো রয়েছে, কিন্তু সে কিন্তু আর ঘরে বসে থাকতে চায় না। এর অপোজিটে কিন্তু ইউলিসিস কিন্তু আবার কিন্তু একটা দুঃসাহসিক অভিযানে কিন্তু বেরিয়ে যেতে চায়। তার ছেলে যে টেলিম্যাকাস এবং তার যে ওয়াইফ পেনিলোপি যে আছে, অর্থাৎ টেলিম্যাকাসকে তার সমস্ত রাজপ্রাসাদ মানে সমস্ত রাজকর্ম তাকে সঁপে দিয়ে সে কিন্তু আবার এক দুঃসাহসী অভিযানে কিন্তু চলে যায়। এবং এই যে তার যে পরবর্তী স্টেজটা, যেটা তোমার ইটালিয়ান যে কবি দান্তে অ্যালিগরি, সেখানে কিন্তু বর্ণনা আছে, ঠিক আছে। এবং তার যার পরিণতি হবে কিন্তু পরবর্তীকালে শোচনীয়, যার উচ্চাকাঙ্ক্ষা থেকে তার পরিণতি হবে কিন্তু শোচনীয়। তো আমাদের এই যে ইউলিসিস, সে কিন্তু এই তোমার হোমার এবং এই যে তোমার এই যে দান্তে অ্যালিগরি এর মাঝামাঝি অবস্থায় কিন্তু তার মাঝে মাঝে যে ক্যারেক্টার অবস্থানকে নিয়েই কিন্তু আমাদের টেনিসনের ইউলিসিস কিন্তু এখানে আমাদের বর্ণনা আছে। খুবই সহজ একটা কবিতা, এবং এটা তোমার হচ্ছে একটা মোনোলগ। যেমন তোমরা রবার্ট ব্রাউনিং এর পড়েছিলে যে মাই লাস্ট ডাচেস, যেখানে কিন্তু মোনোলগ মানে কি, মোনো মানে হচ্ছে একজন, লগ মানে হচ্ছে স্পিচ, অর্থাৎ এখানে কিন্তু বক্তা কিন্তু কবি নয়, কি আমাদের ইউলিসিসই বক্তা, এবং তিনি তার আরো সমস্ত যে সৈন্য টৈন্য আছে তাদেরকে কিন্তু তিনি এই ব্যাপারগুলো এই ইউলিসিস কিন্তু বলছে, ঠিক আছে। তো এখানেই আমরা দেখব যে কিভাবে ইউলিসিস যখন তার দীর্ঘ 10 বছর যুদ্ধর পরে আবার যখন তার ওয়াইফ আরো 10 বছর যুদ্ধ করতে গিয়ে টাইম লেগেছে, আবার 10 বছর ফিরে আসতে যে দুঃসাহসিক অভিযান, যেটা আমাদের ইলিয়াডের কি হচ্ছে মেন বিষয়বস্তু। তো ফিরে আসার পর কিন্তু যখন তার ইথাকায় যখন তার নিজের রাজ্যে ফিরে এলো, তখন কিন্তু তার এটা ভালো লাগছে না, কি বলে তোমার আর ভালো লাগছে না, তিনি একজন অ্যাডভেঞ্চারাস পার্সন, তাই তো। তো পরবর্তীকালে সে আবার কিন্তু নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে যেতে চায়। তো এই যে এটা যে সম্পূর্ণ এটা তার ব্যাকগ্রাউন্ড একটা, ঠিক আছে। এবার আমাদের আলফ্রেড যে টেনিসন, হঠাৎ তার একটা বন্ধু ছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে আর্থার হেনরি হ্যালেম। এই আর্থার হেনরি হ্যালেমের তার বন্ধুর অকাল প্রয়াণের ফলে সাডেনলি ডেথ হয়ে যাওয়ার পর সে কিন্তু একদম খুব বিমূর্ষ হয়ে পড়ে। তো এমতো অবস্থায় যে জীবন যেহেতু থেমে থাকে না, তো জীবন হচ্ছে প্রবাহমান একটা ধারা, ঠিক আছে। তো সুতরাং সে তার বেঁচে থাকার বিভিন্ন রকম সাহিত্যকর্ম সৃষ্টি করতে লাগলো, এবং এই বন্ধুর মৃত্যুর পর যে আহত, প্রথমত সে তো খুব মর্মাহত হয়েছিল, তারপর থেকে কিন্তু আবার সে উঠে দাঁড়ালো, এবং সে তার ক্যারেক্টার খুঁজে পেল কোথায়, এবং আমাদের হোমার এবং দান্তের মধ্যবর্তী যে পর্যায় ইউলিসিসের, সেখান থেকে সে ক্যারেক্টারগুলো সে তুলে পেল, ইউলিসিসের ক্যারেক্টার থেকে সে বিভিন্ন এক সাহিত্য কিন্তু সৃষ্টি করলো, অর্থাৎ এই টেনিসন কিন্তু বিভিন্ন লেখালেখি স্টার্ট করে। অর্থাৎ এই যে তোমার এই লর্ড টেনিসনের ইউলিসিস, এটা কিন্তু প্রথমে পাবলিশ হয়েছিল, লেখা হয়েছিল 1833 সালে কিন্তু এটা প্রথম লেখা হয়, ঠিক আছে। কিন্তু এটা পাবলিশ করে কোথায়, এটা পাবলিশ করে দ্য সেকেন্ড ভলিউম, অর্থাৎ এই যে টেনিসনের যে আছে দ্য সেকেন্ড ভলিউম অফ দ্য 2 ভলিউম কালেকশন অফ পোয়েম, যেটা নাম ছিল পোয়েম, অর্থাৎ দ্বিতীয় নম্বর খণ্ডে সেটা পাবলিশ হয়েছিল কত সালে, 1842 সালে। বোঝা গেল। অর্থাৎ আমাদের ইউলিসিস যার আসল নাম হচ্ছে ওডিসিয়াস, যার ল্যাটিন নাম হচ্ছে ইউলিসিস। তো এই ইউলিসিসকে নিয়ে কিন্তু আমরা পড়বো, যিনি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন, ঠিক আছে। এবার এটা কিন্তু খুবই সহজ, এটা আমরা লাইন বাই লাইন কিন্তু এটা আবার পড়বো। এবার এটা আমরা লাইন বাই লাইন পড়বো, খুবই সহজ একটা কবিতা। দেখো কি বলেছে, ইট লিটল প্রফিটস that an idle king by the still heart among these barren crags। তার মানে কি, এ লিটল প্রফিট, এটা খুবই সামান্যই মুনাফা আছে, খুব খুব একটা বেশি লাভ নেই, তাই তো। কার, দ্যাট অ্যান আইডল কিং, এক
নিরলস রাজা। এখানে আইডল কিং মানে এখানে ইউলিসিস নিজেকেই এক নিরলস মানে অলস রাজা বলছে। কেন? বাই দিস স্টিল হার্ট মানে হচ্ছে এই যে তোমার ঘরের মধ্যে যে ফায়ার প্লেস থাকে অর্থাৎ যে অগ্নিকুণ্ড তার সামনের যে জায়গাটা থাকে সেটা হার্ট বলে। তো এখানে স্টিল একদম স্থির, এখানে স্টিল হার্ট কেন? এই যে স্থির আগুনের পাশে বসে থাকা এটা একটা তোমার একটা কমফর্টেবল লাইফকে ইন্ডিকেট করছে, তাই না? সেই কমফর্টেবল জিনিসটাই কিন্তু এই ইউলিসিসের কিন্তু পছন্দ নয়। তো সেই জন্যই কি বলছে, ইট প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং কি বাই দি স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগ মানে ব্যারেন মানে কি? ব্যারেন মানে ল্যাক অফ ভেজিটেশন, অর্থাৎ যেখানে মানে কোনো সবুজের কোনো লেশ মাত্র নেই বলা যায়। ক্র্যাগ মানে হচ্ছে এবড়ো খেবড়ো, এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম যার মানে হচ্ছে তোমার এবড়ো খেবড়ো ঢাল মানে পাহাড়, অর্থাৎ উদ্ভিদহীন একটা পাহাড়। অর্থাৎ এখানে এই ইথাকা প্রদেশ, এই ইথাকা প্রদেশটা ছিল একটা আইল্যান্ডের মধ্যে এবং একটা ব্যারেন আইল্যান্ডের মধ্যে কিন্তু ইথাকা প্রদেশটা ছিল। সুতরাং এই ইথাকা প্রদেশটাকেই বলছে তার নিজের রাজত্বটাকে। তো অর্থাৎ আমরা প্রথম লাইনে কি বুঝতে পারলাম যে তাহলে ইউলিসিসের কাছে কি এই যে এরকম স্টিল বসে থাকা মানে একদম তার সুখী লাইফ তার কিন্তু একদম পছন্দ নয়, এই রাজপাট কিন্তু তার একদম পছন্দ নয়। এই তিনি যে ফিরে এলেন অ্যাডভেঞ্চার করে, অর্থাৎ তিনি এই যে দীর্ঘ ট্রয়ের অর্থাৎ যুদ্ধ হলো 10 বছর, তার ফিরে আসতে টাইম লাগলো 10 বছর, অর্থাৎ 20 বছর পর যখন তিনি এই ইউলিসিস যখন এখানে ফিরে এলেন তখন কিন্তু তার এই যে তার ইথাকা প্রদেশ কিন্তু তার কাছে আর ভালো লাগছে না, এই সুখী জীবন কিন্তু তার আর ভালো লাগছে না। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, অর্থাৎ তার ম্যাচড মানে হচ্ছে তার সঙ্গীকে একজন বৃদ্ধা তার স্ত্রী, তার বৃদ্ধা স্ত্রীর নাম কি? পেনিলোপি। অর্থাৎ দীর্ঘ 20 বছর পর তিনি মানে 20 বছর ধরে তিনি তার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলেন, তো তার সঙ্গে তার সহচর্য কিন্তু তার আর ভালো লাগছে না। আই মেট অ্যান্ড ডোল, মেট মানে হচ্ছে তোমার পরিমাপ করা অর্থাৎ মেজার আউট করা, আর ডোল মানে হচ্ছে তোমার যেটাকে অ্যালোকেট করা। আমি পরিমাপ করে ভাগ করে দিই কি মানে কি ভাগ করে দেয়? আনইকুয়াল লস, অর্থাৎ একটা অসম একটা কি আইন, অর্থাৎ দোষ গুণ যা হোক রাজার যা কাজ হয় সেটা হয় মানে মানে ন্যায় বিচার করা, তো বিভিন্ন আইন কানুনকে দেখাশোনা করা সেই ব্যাপারটা। সেই জন্য বলছে আই মেট অ্যান্ড ডোল, অর্থাৎ আমি মেজার আউট করি এবং অ্যালোকেট করে দিই এই আনইকুয়াল লসকে, অসম আইনকে, কাদের মধ্যে? আনটু এ স্যাভেজ রেস, অর্থাৎ স্যাভেজ রেস মানে হচ্ছে কাদেরকে স্যাভেজ বলা হচ্ছে? স্যাভেজ মানে হচ্ছে ওয়াইল্ড, বন্য, এই বন্য অসভ্য এই জাতিকে, অর্থাৎ তাদের নিজের ইথাকাবাসীদেরকেই মনে হচ্ছে, অর্থাৎ নিজের ইথাকাবাসীদের তার কেন এই স্যাভেজ মনে হচ্ছে, অসভ্য বর্বর জাতি কেন মনে হচ্ছে? দেখো, কারণ দ্যাট হোর্ড মানে হোর্ড মানে হচ্ছে তারা শুধু স্টোর করে, মজুত করে, অ্যান্ড স্লিপ ঘুমাই, অ্যান্ড ফিড খাই, অ্যান্ড নো নট মি তারা কিন্তু আমাকে জানে না। তার মানে কি? অর্থাৎ তার এই ইথাকাবাসীরা তাদের রাজাকে ইউলিসিসকে কি জানে না? অবশ্যই জানে, অ্যাজ এ কিং হিসাবে জানে, কিন্তু তার এই যে দীর্ঘ সংগ্রাম, ঠিক আছে, তার যে মানে ফুল অফ অ্যাডভেঞ্চারাস লাইফস্টাইল সেই সম্পর্কে জানে না, সেই বীর ইউলিসিসকে জানে না যে সে কতটা কি করতে সামর্থ্য। তারা শুধু একজন নৃপতি বা রাজাকেই তারা চেনে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই পর্যন্ত পড়ে আমরা এটাই বুঝতে পারলাম যে ইউলিসিসের যে দীর্ঘ মানে এই যে রাজপাট, ঠিক আছে, এই যে নর্মাল লাইফস্টাইল অর্থাৎ এই কমফর্টেবল লাইফস্টাইল কিন্তু তার পছন্দ নেই। সে সারা জীবন কিন্তু অভিযানের মধ্যে দিয়ে ছিল এবং ফিরে এসেও তার মন কিন্তু সেটাই চাইছে। সেই জন্য তার নিজের মানে প্রদেশের লোককে তার বর্বর স্যাভেজ মনে হচ্ছে, কারণ তাদের শুধু খায় দায় আর ঘুমায় আর মজুত করে, এর বাইরে কোনো কাজ নেই, যেটা একটা সুখী লাইফস্টাইলের ইন্ডিকেশন দিচ্ছে, যেটা কিন্তু ইউলিসিসের পছন্দ নয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল বলছে আমি নিজেকে মানে নিজেকে আমি থামিয়ে রাখতে পারি না মানে ভ্রমণ করতে, অর্থাৎ তিনি হচ্ছেন ভ্রমণ পিপাসু। আই উইল ড্রিঙ্ক আমি পান করব লাইফ টু দ্য লিজ, লাইফ টু দ্য লিজ, এখানে জীবনকে লিজ মানে কি? লিজ মানে হচ্ছে তলানি, তলানি মানে হচ্ছে কি, অর্থাৎ দেখো এখানে তিনি জীবনকে পান করতে যায় একদম তলানি পর্যন্ত। তলানি মানে হচ্ছে তোমার একদম লাস্টে যে সেডিমেন্ট, গ্লাসের যে নিচে যে সেডিমেন্টটা জমে সেটাকে লিজ বলছে বা তলানি বলছে। অর্থাৎ কে
কেন কেন তলানি বলছেন? কারণ এটাকে তিনি দেখো, এটা একটা মেটাফর, তাই না? অর্থাৎ জীবনকে তিনি একটা কি করছে, একদম পানীয়র একদম তলানির সঙ্গে কিন্তু তুলনা করেছেন। অর্থাৎ জীবনকে তিনি শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাইছে। ঠিক একজন মাতাল বা একজন ড্রাঙ্কার কি করে, সে মদের গ্লাসে তার গ্লাসের লাস্ট বিন্দু পর্যন্ত যেটুকু আর কি থাকে সেটুকু সে যেমন খেতে চাই, ইউলিসিস কিন্তু সেই তার জীবনের একদম লাস্ট বিন্দু পর্যন্ত জীবনকে উপভোগ করতে চাইছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে কমপ্লিটলি এটা লাইফকে তিনি একটা অর্থাৎ এটা একটা মেটাফর, রূপক। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সর্বদাই আমি কি করেছি, আমি দারুণভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার অনেক সময় দুঃখ কষ্টও পেয়েছি, অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। বোথ উইথ দোজ, এবং দুটোই তার সাথে, তাই না? অর্থাৎ তিনি এখানে জীবনের উত্থান এবং পতনের কথা, কিন্তু উত্থান এবং পতনের মধ্যে দিয়ে কিভাবে ইউলিসিস এগিয়ে গিয়েছে সেই কথাটাই কিন্তু এখানে বলেছে, তাই না? অর্থাৎ তার জীবন দশায় তিনি অনেক ভালো সময়ের মধ্যে দিয়েও গিয়েছেন এবং খারাপ সময়ের মধ্যে দিয়েও গিয়েছেন, সেটাই তিনি বর্ণনা করছেন। দ্যাট লাভ মি অ্যান্ড অ্যালোন, তারা আমাকে আমি যে জীবন, তারা আমাকে ভালোবেসেছে এবং আমি কখনো কখনো একাও ছিলাম। অন দ্য শোর, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে। অ্যান্ড হোয়েন থ্রু দ্য স্কার্ডিং ড্রিফট, অর্থাৎ থ্রু দ্য স্কার্ডিং ড্রিফট মানে হচ্ছে তোমার এই স্কার্ডিং মানে হচ্ছে দ্রুত সরে যাওয়া, ড্রিফট মানে হচ্ছে মেঘের দল, যখন দ্রুত মেঘের দল যখন সরে যাচ্ছে। অ্যান্ড দ্য রেনি হায়াডিস, এবং রেনি হায়াডিস ভেক্স দ্য ডিম সি। হায়াডিস মানে কি, একটা হায়াডিস মানে হচ্ছে তোমার এক ধরনের ভি শেপ একটা তারা, ঠিক আছে? এটা গ্রিক মাইথোলজি ওয়াইজ মনে করা হয় এটা হচ্ছে হায়াডিস হচ্ছে অর্থাৎ যে নিম, অর্থাৎ উপদেবতা, অর্থাৎ তাদের ভাই যখন মরে যায় তখন গ্রিসের দেবতারা কি করে, তার ভাই কে স্মরণ করার জন্য তাদেরকে তারাতে কনভার্ট করে দেয়। তো এই গ্রিক মাইথোলজি ওয়াইজ এই হায়াডিস অর্থাৎ ভিয়াকীর্তি, এই যে তারা দেখার মানেই হচ্ছে সেটা হচ্ছে তোমার বৃষ্টিপাতের ইন্ডিকেশন। সুতরাং বৃষ্টিপাত হলে সমুদ্র উত্তাল হবে, এবং সেই জন্য কি করছে, এবং দ্রুত মেঘের দল সরে যাচ্ছে এবং হায়াটিস দেখা দিয়েছে, যার ফলে কি হচ্ছে, ভেক্স দ্য ডিম সি, ভেক্স মানে বিরক্ত করা, অ্যাজিটেট করা, সমুদ্রকে উত্তাল করছে, অ্যাজিটেট করছে। এবং ডিম সি কেন, ডিম সি কারণ ঝড় উঠেছে, তার কারণে ঝড়ের যে আবহাওয়া এবং নর্মাল ডে এর যে আবহাওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো সুতরাং অস্পষ্ট লাগছে, ডিম লাগছে। আই অ্যাম বিকামিং এ নেম, অর্থাৎ এত কিছু করার মধ্য দিয়ে সে আজ এক কিংবদন্তিতে পরিণত হয়েছে, তার নামে আজ ইউলিসিস একটা যে নাম, যে ইউলিসিস নামে সে যে জানে, তার কৃতিত্বের মধ্যে দিয়ে জানে। তো সুতরাং এত কিছুর মধ্যে দিয়ে এসে আজকে সে এক কিংবদন্তিতে পরিণত হয়েছে। ফর অলওয়েজ রোমিং, এবং কেন দেখো তার জন্য বলেছে, কারণ কি, ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, অর্থাৎ সর্বদাই তিনি ঘুরে বেরিয়েছেন তার ক্ষুধার্ত কিসে নিয়ে, হৃদয়কে নিয়ে। ক্ষুধার্ত হৃদয় মানে এখানে হাংরি ফর হোয়াট, হাংরি ফর নলেজ, অর্থাৎ জ্ঞান আহরণের যে পিপাসা, অজানাকে জানার যে পিপাসা, সেটা জানার জন্য কি করেছে, সে সারা জীবন সে রোমিং অর্থাৎ ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে। মাচ আই হ্যাভ সিন, আমি যত দেখেছি, অ্যান্ড আই হ্যাভ নোন, আমি যত জেনেছি। কি জেনেছেন? দ্য সিটিজ অব মেন, অর্থাৎ মানুষের তৈরি নগর, এবং অ্যান্ড দ্য ম্যানার্স, এবং তাদের আচার আচরণ, ক্লাইমেট, সেখানকার জলবায়ু আবহাওয়া, কাউন্সিলস, পরিষদ, গভর্নমেন্টস, সেখানকার যে গভর্নমেন্ট, যে শাসন ব্যবস্থা, সেগুলোকেও সে দেখেছে। মাইসেলফ নট লিস্ট, কেউ আমাকে তুচ্ছভাবে দেখেনি। বাট অনার্ড অল অফ দেম, তারা কিন্তু সবাই আমাকে সম্মান করেছে, কিন্তু ইথাকাবাসীরা তাকে চিনতে পারলো না, ঠিক আছে? কারণ তাকে একজন নর্মাল কিং হিসাবে তারা কনসিডার করলো। অর্থাৎ এই সারা বিশ্বে সে ভ্রমণ করেছে, সারা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির মধ্যে সে কি ছিল, জড়িত ছিল। তো বিভিন্ন জায়গাকার সেখানকার আচার আচরণ, আদব কায়দা সব দেখেছে, এবং যেখানে তিনি গিয়েছেন বিভিন্ন জায়গায়, সেখানে লোকেরা তাকে কেউ তাকে অ্যাজ এ অতিথি হিসাবে দেখেনি, তাকে তুচ্ছ করে দেখেনি, সবাই কিন্তু তাকে সম্মান করেছে, কিন্তু ইথাকাবাসীরা তাকে চিনতে পারলো না, ঠিক আছে? দেখো এবার কেন তাকে সবাই সম্মান করে বা চেনে, দেখো কি জন্য। অ্যান্ড ড্রাঙ্ক
হ্যাঁ, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে যে সঙ্গী, এবং পান করেছে, কি পান করেছে, তাদের সঙ্গী, পিয়ার্স মানে উইথ মাই পিয়ার্স, তার সঙ্গীদের সাথে পান করেছে কি, যুদ্ধের আনন্দ, ব্যাটেল, ডিলাইট অফ ব্যাটেল, তার কাছে বিভিন্ন, তার অভিযানে সে বহু যুদ্ধ করেছে, যুদ্ধটা তার কাছে একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল, এবং সে যুদ্ধর মানে যুদ্ধকে সে কি করেছে, একদম ড্রাঙ্কার যেমন পান করলে যেমন একটা আনন্দ উপভোগ করে, সেরকম যুদ্ধকেও সে কিন্তু উপভোগ করেছে। সেটা কোথায়, ফর দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এবং সেটা কোথায়, সেই রিঙ্গিং প্লেন, অর্থাৎ সেই তোমার যেটা বলে রিঙ্গিং মানে হচ্ছে ধ্বনিত সেই সমভূমিতে, ট্রয়ের যে বায়ু বায়ু আন্দোলিত, মানে উইন্ডি ট্রয়, বায়ু আন্দোলিত ট্রয়ের সেই সমভূমিতে যুদ্ধের সেই ধ্বনিত আওয়াজ সে শুনতে পাচ্ছে। কারণ ধ্বনিত আওয়াজ মানে কিন্তু তরবারির বা বিভিন্ন যে যুদ্ধের অস্ত্র শস্ত্রের যে আওয়াজ, সেটা যেন তার কানে কানে ভাসছে, সেটা হচ্ছে, সেই জন্য তাকে বলা হচ্ছে রিঙ্গিং, ধ্বনিত প্লেন। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, অর্থাৎ আমি তাদের একটা অংশ হয়েছি, ঠিক আছে, যাদের সাথে আমার দেখা হয়েছে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছেন, অর্থাৎ সে সারা জীবন ধরে সে যে অ্যাডভেঞ্চার করেছে, এবং সেখান থেকে যে সে তার এক্সপিরিয়েন্স গেইন করেছে, অর্থাৎ সেখান থেকে যে এক্সপিরিয়েন্স করে পেয়েছে এবং সেটাকে সে গেইন করেছে, সেই এক্সপিরিয়েন্স গেইন করে কিন্তু আজকে সে ইউলিসিসে মানে কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সারা জীবন ধরে সে কিন্তু যা যা সে মানে যার যার সাথে দেখা হয়েছে, যেখানে যেখানে সে যুদ্ধ করেছে, যা করেছে, সেখান থেকে তিনি এক্সপিরিয়েন্স গেইন করেছে। অর্থাৎ আমাদের জীবনটা কি, আমাদের জীবনটাও ঠিক সেরকম, আমাদের জীবনটা হচ্ছে আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে জীবনকে আমরা অতিবাহিত করি, এগিয়ে নিয়ে যাই। যত আমরা শিখি, বিভিন্ন রকম জিনিসের মধ্যে সম্মুখীন হয়, তত আমরা এক্সপিরিয়েন্স গেইন করি, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আবার ফার্দার কি হই, জীবনের অন্য এক্সপিরিয়েন্স, সেই মানে পাস্ট এক্সপিরিয়েন্সকে বা ফিউচার এক্সপিরিয়েন্স আমরা কাজে লাগাই। সেটাই কিন্তু মানে তোমার ইউলিসিস বলেছে। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ট। দেখো, সে কিন্তু জীবনে বহু এক্সপিরিয়েন্স করেছে, তবুও কিন্তু সমস্ত এক্সপিরিয়েন্সই হচ্ছে একটা আর্চ, এবং আর্চ মানে কি, একটা খিলান। আর্চ মানে তুমি দরজা দেখবে, আমাদের যে নর্মাল যে দরজা স্কোয়ার টাইপে হয় বা রেক্ট্যাঙ্গেল টাইপে হয়, তো রেক্ট্যাঙ্গেল টাইপের মধ্যে যদি একটা হাফ সার্কেল যদি বসিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার আর্চ, অর্থাৎ খিলান। কেন, হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিনস ফেড, যার মধ্যে দিয়ে ওই খিলানের ওপাশে দেখা যাচ্ছে কি, একটা আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ যে ওয়ার্ল্ডের এখনো পদার্পণ করা হয়নি, যে ওয়ার্ল্ড দিয়ে এখনো যাওয়া হয়নি, সেই ওয়ার্ল্ডের একটা দিগন্ত রেখা কিন্তু দেখা যাচ্ছে। কেন, ওয়ার্ল্ড হুজ মার্জিনস ফেড, এবং সেই ওয়াল পেরিয়ে যখন আমরা সেখানে যাচ্ছি, সেই আর্চ পেরিয়ে, তার কিন্তু কোনো সীমারেখা নেই, তাই না, যত এগিয়ে যাচ্ছি তত তার মার্জিন আরো আরো দূরে 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 সরে যাচ্ছে, অর্থাৎ ফেড হয়ে যাচ্ছে। অর্থাৎ অভিজ্ঞতা যে সংগ্রহ, অভিজ্ঞতা এবং জ্ঞান সংগ্রহ, এটা কোনো একটা মানে ফিক্সড বা কনস্ট্যান্ট নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যত তুমি অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স গেইন করবে, আবার তুমি নেক্সট সিচুয়েশন থেকে আরো এক ধরনের অভিজ্ঞতা গেইন করছো। তো সেখানে এখানে কি বলছে, যে এই আনট্রাভেলড যে জগৎ, মানে এটাকেই তিনি মানে এটাই বোঝাতে চেয়েছেন, যে তোমার অভিজ্ঞতার কোনো শেষ নেই, তাই না, এবং তোমার শিক্ষারও কিন্তু কোনো শেষ নেই। অর্থাৎ যত আমি সেই আনট্রাভেল ওয়ার্ল্ডের দিকে আমি যত ট্রাভেল করে করে যাচ্ছি, তার পরিসর, তার ব্যাপ্তি আরো যেন ছড়িয়ে পড়ছে, অর্থাৎ তার দিগন্ত রেখা আরো ফেড হয়ে যাচ্ছে, আরো দূরে 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 সরে যাচ্ছে। এটাই সেজন্য বলছে, আই এভার এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভড, অর্থাৎ যত আমি এগিয়ে যাচ্ছি, তার দিগন্ত রেখা আরো তত সরে যাচ্ছে। টু রাস্ট, দেখো, হাউ ডাল ইট ইজ টু বি পজ, তাহলে সুতরাং কত মানে মূর্খামি, তাই না, শুধু এই মানে অলস, মানে কর্মহীন হয়ে এখানে বসে থাকা। টু মেক অ্যান এন্ড, ঠিক আছে, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু বি শাইন ইউজ। দেখো, টু রাস্ট আনবার্নিশ মানে হচ্ছে মানে পরিচর্যা এই সমস্ত না করলে, রাস্ট মানে জং ধরে যাবে,
অর্থাৎ এখানে জীবনকে ইউলিসিস একটা তরবারির সঙ্গে কম্পেয়ার করেছে, তাই না? অর্থাৎ তরবারিকে যদি তুমি ব্যবহার না করো তাহলে তরবারিটা কি হবে, তাহলে সেটা জং পড়ে যাবে, জং পড়ে মানে মূর্ছে ধরে নষ্ট হয়ে যাবে। তো জীবনকেও তাই এখানে কি বলেছে, সেই জন্য জীবনকে কি করতে হবে, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনকে নিয়ে যেতে হবে। জীবনকে এক জায়গায় স্টিল রাখলে হবে না, স্থির রাখলে হবে না। সেজন্য প্রথমেই তিনি কি বলেছেন, এই যে স্টিল হার্টের পাশে বসে থাকা তার বেকার মনে হয়েছে, তাই না? ইউজ as through the breath where life, so হ্যাঁ, as through to breath where life, ঠিক আছে, life piled on life where all too little, অর্থাৎ এখানে কি বলছে, as through the breath where life, অর্থাৎ এই যে জীবনের এই নিঃশ্বাস, জীবন এই ব্রেথ থ্রু দ্য লাইফ মানে জীবনের যে উপলব্ধি, ঠিক আছে, আমরা যে জীবনে যে শিখছি, যে শেখার যে প্রসেস, সেটা কি হচ্ছে, অ্যান্ড সেটাকে যদি তুমি করো লাইফ পাইল অন, এক পাইল মানে কি, স্তূপাকৃতি, তাহলে একটা জীবনে কিন্তু এটা সম্ভব নয়। জীবনের পর জীবন যদি এখানে স্তূপাকৃতি করে দাও তাহলে কি, ওয়ার অল টু লিটিল, তবু সেটা কম পড়ে যাবে। অর্থাৎ একটা জীবনে এই এত এক্সপিরিয়েন্স গেইন করা কিন্তু পসিবল নয়। অনেক জীবন যদি পরপর যদি আসে তাহলেও কিন্তু এটা অনেক জীবনও কিন্তু এই জিনিসটা মানে এই তোমার জ্ঞান মানে গেইন করাটা, এক্সপিরিয়েন্স গেইন করাটাও কিন্তু শর্ট পড়ে যাবে, একটা জীবনে সম্ভব নয়। অ্যান্ড এবং অফ ওয়ানটা এবং ওয়ান টু মি, এবং আমার মতো একজনের পক্ষে, এবং লিটল রিমেন্স, যার অল্প কি রয়েছে, জীবন আর বাকি রয়েছে। কারণ কি, তাই সে তো বৃদ্ধ হয়ে গেছে, প্রায় সে 20 বছর পরে সে যুদ্ধ করেছে, 10 বছর পর ফিরে এসছে, অর্থাৎ 20 বছর সে প্রায় বৃদ্ধ হয়ে গেছে। এবং বাট এভরি আওয়ার ইজ সেভড, তবুও কিন্তু আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ঘন্টায় কিন্তু সঞ্চিত করে রাখতে হবে, কোথা থেকে, ফ্রম দা ইটারনাল সাইলেন্স। ইটারনাল সাইলেন্স মানে হচ্ছে এখানে মানে দীর্ঘ প্রশান্তি বা শান্তি, মানে মৃত্যুকে বলা হয়েছে। অর্থাৎ মৃত্যু তো হবেই, তো মৃত্যু থেকে আমার যেটুকু দিন আর অবশিষ্ট আছে সেই দিনটাকে সে কি করতে চাইছে সেটাই বলেছে। এবং সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, এবং কি হবে, সেই জীবনে আরো নতুন নতুন কিছু অভিজ্ঞতা কি করে, মানে সামথিং একদম বাহক হতে হবে, তাই না? অর্থাৎ সেই জীবনটাকে সে স্থিরভাবে কাটাতে চাইছে না, তার যেটুকু জীবন অবশিষ্ট রয়েছে সে নতুন নতুন ব্রিঙ্গার, অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জ্ঞান তিনি এই অবশিষ্ট অংশেও কিন্তু জীবনের তিনি সঞ্চিত করতে চাইছেন। এবং জীবন তখনই সাকসেসফুল হবে যখন নতুন এই অভিজ্ঞতা এইগুলোকে সে নিয়ে আসবে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এবং এটা আমার কাছে জঘন্য। কোনটা তার কাছে জঘন্য? ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, অর্থাৎ এখানে তার কাছে এটাই জঘন্য, ফর সাম 3 sons, এখানে সাম 3 sons মানে এখানে আর্থের মানে সানের দিকে 3 বার রিভলিউশনকে বোঝাচ্ছে, অর্থাৎ অতিক্রমণকে বোঝাচ্ছে, অর্থাৎ 3 বছরের কথা বলেছে। অর্থাৎ তার হয়তো মোটামুটি আর ম্যাক্সিমাম 3 ইয়ার্স তিনি বেঁচে থাকবেন। সেই জন্য এই 3 ইয়ার্সের মধ্যে এখানে কি করছে, টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, অর্থাৎ নিজেকে এই যে তোমার স্টোর করা, এই যে সঞ্চিত করা, এই যে বসে থাকা, যে জীবনটা পেয়েছে সেটাকে তিনি আর নষ্ট করতে চাইছেন না। এবং তিনি কি চাইছেন, অ্যান্ড দিস গ্রে স্পিরিট কেন বলেছে, কারণ তার তো বয়স হয়ে গেছে, তার আত্মাটাকে আর তো ধূসর হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, সেজন্য তার ধূসর আত্মা এখন কি চাইছে, ইয়ার্নিং, কামনা করছে, চাইছে, ডিজায়ার চাইছে, কি ইয়ার্নিং ইন ডিজায়ার, অর্থাৎ কি চাইছে, দেখো বলেছে টু ফলো দ্য নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, অর্থাৎ তার এই যে 3 বছর আর অবশিষ্ট রয়েছে, এই 3 বছরেও কিন্তু সে চাইছে তার নলেজ গেইন করতে, ঠিক আছে, যে নলেজটা একটা আছে সিঙ্কিং স্টার, অর্থাৎ একটা তোমার খসে পড়া তারার মতো। অর্থাৎ দেখো এখানে নলেজকে এখানে কি করেছে, এখানে সিমিলি ইউজ হয়েছে, একটা নলেজকে খসে পড়া তারার সঙ্গে তুলনা করেছে। কেন? কারণ তোমার জীবনকে মানে চলমান, এখানে তিনি জীবনকে একটা চলমান বস্তুর সাথে তুলনা করেছে। যতই আমি সেই চলমান বস্তুটার কাছে ধাবি মানে যাই, সে তো তোমার থেকে আরো দূরে সরে যায়, তাই না? অর্থাৎ এই যে মানে পরিবর্তনশীল, অর্থাৎ জীবনে যে পরিবর্তনশীলতা সেটাকেই তিনি আয়ত্ত করার কি করছে, মানে চেষ্টা করছে। অর্থাৎ জ্ঞান হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস,
তাই না? অর্থাৎ আজকে তুমি একটা নতুন করে চ্যাপ্টার শিখলে, পড়লে, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করলে, আবার তুমি অন্য নেক্সট চ্যাপ্টারে আবার কিছু শিখলে, এরকম করে তো শেখার তো কোনো শেষ নেই। সুতরাং জ্ঞানকে হচ্ছে একটা মানে এক জায়গায় স্থির করে রাখা যাবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এখানে জীবনকে তিনি একটা চলমান জ্ঞান, কেমন জ্ঞান হচ্ছে চলমান জ্ঞানের সঙ্গে তিনি এখানে কম্পেয়ার করেছেন। ঠিক আছে, ঠিক যেমন এই খসে পড়া তারা, খসে পড়া তারাকে কেউ আয়ত্ত করতে পারে না, কেউ ধরতে পারে না যেমন, ঠিক আছে, তবু তার একটা মানে কি বলে তার একটা বিশেষ একটা কিন্তু একটা ইম্পর্টেন্স কিন্তু রয়েছে, তাই না? সেরকম জ্ঞানও তাই, জ্ঞান ওই খসে পড়া তারার মতো, যেটা একটা যতই আমরা তাকে ধরতে চাই কিন্তু তাকে আমরা ধরতে পারবো না। অর্থাৎ তার কাছে আমরা যত এগিয়ে যাব সে আরো দূরে দূরে সরে যাবে। অর্থাৎ আমাদের ক্রমে ক্রমে আমাদের কি করতে হবে, জ্ঞান সঞ্চিত জ্ঞানকে আহরণ করে করে যেতে হবে। ঠিক আছে, তো এটাই ইউলিসিস কিন্তু করতে চাইছে। ইউলিসিস কি বলছে, তার আর এই ধূসর আত্মাতে, অর্থাৎ তার আর হয়তো 3 বছর জীবন, ঠিক আছে, রয়েছে। এই 3 বছরের জীবন দশায় কিন্তু সে কিন্তু আর এই স্থির অগ্নিকুণ্ডের পাশে কিন্তু সুখী লাইফস্টাইল কিন্তু মানে জীবনযাপন তিনি করতে চাইছেন না। তিনি চাইছেন আবার এক দুঃসাহসিক অভিযানের মধ্যে দিয়ে মানে জীবনকে নিয়ে যেতে চাইছেন, আবার নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাইছেন, নতুন কিছু গেইন করতে চাইছেন। সেটাকেই তিনি বলেছেন সেটা। এবং তিনি কোন লিমিটে যাবে, বিয়ন্ড দ্য আপমোস্ট বাউন্ড, মানে একদম দূরবর্তী সীমানা ছাড়িয়ে অফ হিউম্যান থট, যেটা মানুষে কল্পনাও করতে পারবে না, সেই দূরবর্তী সীমানা ছাড়িয়ে তিনি কিন্তু জীবনকে তিনি আরো একটা নতুন অভিজ্ঞতা অভিযানের পথে কিন্তু এগিয়ে যেতে চলেছেন। এই পর্যন্তই আমরা পড়লাম, বোঝা গেল, ওটা খুবই সহজ। দেখো এখানে প্রথমেই আমরা ডিসকাশনে কি বলেছিলাম, আমরা যে ইলিয়াড, যে অর্থাৎ হোমারের যে ইলিয়াড, সেখানে কিন্তু ইউলিসিস কি চেয়েছিল, সেখানে কিন্তু সে তার সুখী লাইফস্টাইল কিন্তু লিড করছিল। কিন্তু আমাদের টেনিশনের ইউলিসিস কি, সেখান থেকে আবার তার নতুন জীবনের জার্নি স্টার্ট করলো। এখান থেকেই সে কিন্তু তার ইন্সপায়ার পেয়েছিল, তার বন্ধু মরে যায় অকাল প্রয়াণ, অর্থাৎ তার আর্থার হেনরি হেলমসের যখন মৃত্যু হলো, তখন সে কিন্তু মুমূর্ষু হয়ে পড়লো। তো সুতরাং মুমূর্ষু হয়ে তাহলে তার জীবন চলবে না, জীবনের মানে বাহমানতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সুতরাং সেখান থেকেই তিনি ইউলিসিসের ক্যারেক্টারকেও কিন্তু সেই এক নতুন একটা রূপ দিলেন, তাই না? অর্থাৎ তিনি এখানে যুদ্ধ জয় করার পর দীর্ঘ 20 বছর পর ফিরে এসে কিন্তু আর সুখে শান্তিতে তিনি আর জীবনযাপন করতে চাইলেন না, এবং এটাকে তার কাছে একটা পাপ বোধ মনে হচ্ছে। ঠিক আছে, সুতরাং সে আবার নতুন এক অভিযানে কিন্তু বেরিয়ে যাবেন, তার সমস্ত রাজপাট তার ছেলে টেলিম্যাকাসকে দিয়ে কিন্তু নতুন অভিযানে তিনি আর বেরিয়ে যাবেন। এটা কিন্তু এর পরের ভিডিওতে আমরা এর যে সমস্ত তোমার রেটরিক ডিভাইস অর্থাৎ পোয়েটিক ডিভাইস রয়েছে সেগুলো দেখব, এবং লাস্ট পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করব।